স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ব্লুম টেক্সোনমি বা ব্লুমের শ্রেণীকরণ বা বর্গীকরণ। আজকের ক্লাসে আমরা ব্লুম ও তার সহকারীরা কোনো বিষয় শিখন বা লার্নিংয়ের জন্য যে তিনটি মাত্রা করেছে, তিনটি মাত্রা মাধ্যমে আমাদের কোনো জিনিস শিখন হয় বা লার্নিং হয়। এই তিনটি মাত্রাগুলো কী কী, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে ইভ্যালুয়েশন কাকে বলে, তার টাইপ, মেজারমেন্ট কাকে বলে, তার টাইপ, অ্যাসেসমেন্ট কাকে বলে ইত্যাদি বিষয়গুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে ব্লুম টেক্সোনমি এবং ব্লুম টেক্সোনমির যে সমস্ত মাত্রাগুলো আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লুম টেক্সোনমি যে কোনো কম্পিটিশন পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা না একটা কোশ্চেন পড়েই থাকে, তোমরা এটা ভালো করে পড়ে নিও। তাহলে শুরু করা যাক ব্লুম টেক্সোনমি। শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশিত আচরণ বর্ণনা, বিশ্লেষণ, উদ্দেশ্যের মাধ্যমে ব্যক্ত হয়। উদ্দেশ্য যদি সুস্পষ্ট আচরণের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা যায় তাহলে তাদের উদ্দেশ্য, বিশ্লেষণ এবং আচরণের প্রেক্ষিতে শ্রেণীবিভাগ সম্ভব। ব্লুম ও তার সহকারীগণ শিক্ষার উদ্দেশ্যগুলিকে শ্রেণীকরণের জন্য টাস্ক অ্যানালিসিস নামে একটি পদ্ধতির উল্লেখ করেছেন। অধিকাংশ শিক্ষক শিক্ষিকা ব্লুম কর্তৃক শিক্ষার উদ্দেশ্য শ্রেণীকরণের সমর্থন করেছেন। 1956 সালে ব্লুম শিক্ষার উদ্দেশ্যের একটি টেক্সোনমি প্রস্তুত করেন। টেক্সোনমি অর্থ এক বা একাধিক শিক্ষার উদ্দেশ্য, এক বা একাধিক নীতি অনুযায়ী শ্রেণীকরণ করা। তিনি শিখনের তিনটি মাত্রা বা শ্রেণীর ভাগ করেন, যথা ব্লুম ও তার সহযোগী শিক্ষার উদ্দেশ্য বা নীতি ব্যাখ্যার জন্য তিনটি মাত্রার কথা উল্লেখ করেছে। আমরা যখন কোনো জিনিস লার্নিং করি বা শিখন করি তা আমরা তিনটি পদ্ধতির মাধ্যমে কোনো জিনিস জ্ঞান অর্জন করি। এই যে শিক্ষণ বা লার্নিংয়ের জন্য তিনটি পদ্ধতি, এই পদ্ধতির কথা ব্লুম ও তার সহকারীগণ 1956 সালে বলেছিলেন। এই যে ব্লুম ও তার সহকারীদের যে লার্নিংয়ের যে তিনটি মাত্রা করেছে এটাকে বলা হয় ব্লুম টেক্সোনমি বা ব্লুমের শ্রেণীকরণ বা বর্গীকরণ। এই তিনটি মাত্রা কি কি? এই তিনটি মাত্রা হলো জ্ঞানমূলক বা কগনিটিভ, অনুভূতিমূলক বা এফেক্টিভ, আর মনসালন বা সাইকোমোটর। তাহলে কি কি মাত্রাগুলো? কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। এই যে তিনটি মাত্রা, তোমরা এই মাত্রাগুলো ভালো করে মনে রাখবে। পরীক্ষাটা অনেক সময় ব্লুম টেক্সোনমি ব্লুমের যে তিনটি মাত্রা বা তিনটি স্তরের কথা উল্লেখ করেছে, শিক্ষার উদ্দেশ্যের যে তিনটি স্তর করেছে সেই উদ্দেশ্য স্তরগুলোর নাম বলতে বলে অনেক সময়। কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন অ্যান্ড সাইকোমোটর ডোমেন। কগনিটিভে কি হয়? কগনিটিভে হলো কোনো জিনিস জ্ঞান, এটা আমাদের হেডের সঙ্গে তুলনা করেছে, মস্তিষ্কের মাধ্যমে কোনো জিনিস শেখা হয়। আর এফেক্টিভ কি? ফিলিং, অ্যাটিটিউড, এটাকে অনেক সময় হার্টের সঙ্গে তুলনা করা হয়। আর সাইকোমোটরে কি হয়? সাইকোমোটরে হ্যান্ড বা বডি মুভমেন্টের সঙ্গে তুলনা করা হয়। এই যে তিনটি মাত্রাকে 3H বলা হয়। 3H হলো, প্রথমটা হলো কগনিটিভ অনেক হেডের সঙ্গে তুলনা করছে, অ্যাফেক্টিভ অনেক হার্টের সঙ্গে তুলনা করা হচ্ছে, অ্যান্ড সাইকোমোটরটা হ্যান্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই জন্য এই তিনটি মাত্রাকে 3H বলা হয়। তোমরা এই তিনটে মাত্রা যে 3H বলা হয়, কোনটাকে কি বলা হয় তোমরা এটা ভালো করে মনে রাখবে। তাহলে আমরা কি জানতে পারলাম? শিক্ষার উদ্দেশ্য, ব্লুম ও তার সহযোগীগণ শিক্ষার উদ্দেশ্যে তিনটি মাত্রা করেছে। তিনটি মাত্রা কি কি? কগনিটিভ ডোমেন, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেন। আশা করি বোঝা গেল তিনটি মাত্রা কি কি।
এই যে আমরা ব্লুম টেস্টিমনির যে তিনটি মাত্রা জানলাম, কগনিটিভ ডোমেন বা অ্যাফেক্টিভ ডোমেন বা সাইকোমোটর ডোমেন, এই যে তিনটি মাত্রা জানলাম, এবার প্রত্যেকটা মাত্রাকে আলাদা আলাদাভাবে জেনে নিই। প্রথমে দেখো লেখাটা হলো কগনিটিভ ডোমেন বা জ্ঞানমূলক মাত্রা। জ্ঞানমূলক মাত্রাটা কী জিনিস দেখো, একটু দেখে নিই। ব্লুমের মতে যেসব উদ্দেশ্য জ্ঞানের পুনরুদ্বেগ ও প্রত্যাভিক্ষা এবং বৌদ্ধিক ক্ষমতা ও দক্ষতা বিকাশ সংশ্লেষণ তাকেই জ্ঞানমূলক মাত্রা বলে। প্রথাগত শিক্ষা জ্ঞানমূলক মাত্রা প্রধান। শিক্ষার্থীদের তথ্য প্রক্রিয়াকরণের সঙ্গে জ্ঞানমূলক মাত্রা সম্পর্কিত। নির্দেশদানের ফলে শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের বৌদ্ধিক আচরণ ঘটবে তা ওই উদ্দেশ্য নির্দিষ্ট করে জ্ঞানমূলক মাত্রার পর্যায়। তাহলে আমরা কি জানলাম? জ্ঞানমূলক মাত্রা কি? এই যে কগনিটিভ ডোমেনের যে জ্ঞানমূলক মাত্রা হলো, কোনো জিনিস যখন আমরা শুনি বা কোনো জিনিস যখন পড়ি, সেটা হলো তার সেই সম্বন্ধে আমাদের একটা জ্ঞান হয় বা ধারণা হয়, সেটাকে বলা হয় জ্ঞানমূলক মাত্রা। যেমন একটা উদাহরণ দিই, আমি তোমাদেরকে এখন ব্লুম টেক্সোনমি পড়াচ্ছি। এই যে ব্লুম টেক্সোনমি সম্বন্ধে তোমরা জানছো, সেই সম্বন্ধে একটা ধারণা হচ্ছে, সেটা হলো জ্ঞানমূলক মাত্রা। এই যে জ্ঞানমূলক মাত্রা, এটার 6টা সাবডোমেন আছে। তার মাত্রাগুলো কী কী? এই যে জ্ঞানমূলক মাত্রাকে 6টা ভাগ আছে, সেই ভাগগুলো কী কী? প্রথমটা হলো নলেজ। এটা সাধারণত নিচ থেকে ওপরের দিকে যায়, এই মাত্রাগুলো এই নিচের থেকে ওপরের দিকে যাবে। প্রথমটা হলো নলেজ বা জ্ঞানমূলক, দ্বিতীয়টা হলো কম্প্রিহেন্সিভ বা বোধমূলক, তৃতীয় হলো অ্যাপ্লিকেশন বা প্রয়োগমূলক, 4 নম্বর হলো অ্যানালিসিস বা বিশ্লেষণমূলক, 5 নম্বর হলো সিনথেটিক বা সংশ্লেষণমূলক, আর লাস্ট হলো ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। তাহলে জ্ঞানমূলক মাত্রার মানে কগনিটিভ ডোমেনের যে 6টা সাব পয়েন্ট আছে, সেগুলো কী কী? নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস অ্যান্ড ইভ্যালুয়েশন। তোমরা এটা এই সিকোয়েন্সি অনুযায়ী মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এখান থেকে একটা না একটা কোশ্চেন পড়েই থাকে, বিশেষ করে কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেনের যে 6টা সাব পয়েন্ট আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। নলেজ বা কম্প্রিহেন্সিভ, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেটিক অ্যান্ড ইভ্যালুয়েশন, মানে জ্ঞানমূলক মাত্রা, বোধমূলক মাত্রা, প্রয়োগমূলক মাত্রা, বিশ্লেষণমূলক মাত্রা, সংশ্লেষণমূলক মাত্রা অ্যান্ড মূল্যায়ন। এবার আমরা এই যেই 6টা পয়েন্ট পড়লাম, এটা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এবার একটু দেখে নিই। প্রথমটা দেখো, জ্ঞানমূলক। জ্ঞানমূলক মানে কি? জ্ঞানমূলক মনে হলো জ্ঞানমূলক মাত্রা সর্বনিম্ন পর্যায় হলো জ্ঞান। এই মাত্রায় অন্তর্ভুক্ত হলো জ্ঞানের পুনরুদ্বেগ এবং প্রত্যাভিক্ষা, ধারণা, প্রক্রিয়াকরণ, সূত্র সামান্যীকরণ যা তথ্য রূপ নেয় ইত্যাদি। জ্ঞানমূলক মাত্রায় ওই শ্রেণীর পরবর্তী শ্রেণীগুলি থেকে পৃথক, কারণ অন্যান্য শ্রেণী থেকে বিষয়বস্তু এবং সমস্যাগুলির প্রতি সঠিকভাবে এবং সমন্বয় প্রক্রিয়া করা হয়। নির্দিষ্ট বস্তু, পদ্ধতি এবং বিমূর্ত সম্পর্কে জ্ঞান পঠন, সম্মিলন, প্যানেল আলোচনা, সাক্ষাৎকার, ভ্রমণ ইত্যাদি এই ধরনের, অর্থাৎ জ্ঞানের উদ্দেশ্য অর্জন কৌশল। তাহলে জ্ঞানমূলক মাত্রা কি? যখন আমরা কোনো জিনিস সম্পর্কে পড়ি বা কোনো জিনিস শুনি, সে সম্পর্কে আমাদের একটা জ্ঞান হয় বা জ্ঞান অর্জন করি, সেটাকে বলা হয় জ্ঞানমূলক মাত্রা। যেমন একটা উদাহরণ দিই, এই যে তোমাদেরকে আমি এখন ব্লুম টেক্সোনমি পড়াচ্ছি, তোমরা এটা শুনছো, সেটা সম্বন্ধে তোমার একটা ধারণা হচ্ছে। এই যে ধারণা হচ্ছে বা কোনো জিনিস জানছো, সেই সম্বন্ধে একটা ওভারঅল একটা জ্ঞান হচ্ছে, সেটাকে বলা হয় জ্ঞানমূলক মাত্রা। এরপরের পয়েন্ট হলো বোধমূলক। বোধমূলক হলো কম্প্রিহেন্সিভ। যখন কোনো জিনিস জেনে নিই, সে সম্পর্কে যখন আমরা কোনো জিনিস পড়ি, সেটা জেনে নিই, সেটাকে আমরা নিজের মতো করে সেটাকে মনে রাখি। এই যে মনে রাখা বা বোধ করা মানে ধারণ করা, সেটাকে বোধমূলক মাত্রা বা কম্প্রিহেনশন বলা হয়। আশা করি বোঝা গেল। বোধমূলক মাত্রাটা কি? প্রথমটা হলো জ্ঞান, কোনো জিনিস জানা বা কোনো জিনিস সম্পর্কে কোনো নতুন একটা জিনিস যখন জানি, সেটা হলো জ্ঞানমূলক। তারপর সেই জিনিস থেকে আমরা নিজেদের মতো করে সেটা মনে রাখি বা সেটাকে ধারণ করি, সেটা হলো বোধমূলক মাত্রা। এরপরে দেখো, এরপরে পয়েন্ট কী আছে? এরপর আছে প্রয়োগমূলক বা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে কী হয়? অ্যাপ্লিকেশন মানে হলো সেই জিনিসটা কতটা অ্যাপ্লাই করি। যখন কোনো জিনিস সম্পর্কে একটা ধারণা হয়ে যায়, তখন সেটাকে অ্যাপ্লাই করি। একটা জিনিস সম্বন্ধে জ্ঞান হলে সেটাকে যখন অ্যাপ্লাই করে, তাকে বলে অ্যাপ্লিকেশন বা প্রয়োগমূলক। যেমন একটা উদাহরণ দিই, এই যে ব্লুম টেক্সোনমি আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা সেটাকে শুনলে, সেটাকে মনে রাখলে, তারপর সেই রিলেটেড যখন এমসিকিউ টাইপের আমি কোশ্চেন করাবো, তখন তোমরা নিজেরার মধ্যে করার চেষ্টা করবে। তোমরা সেটাকে, সেই জিনিসটা সম্বন্ধে যতটা জ্ঞান হয়েছে, তোমরা সেটাকে অ্যাপ্লাই করবে। এটাকে বলে অ্যাপ্লিকেশন বা প্রয়োগমূলক প্রক্রিয়া।
জ্ঞানমূলক মাত্রার তৃতীয় স্তর হলো প্রয়োগ। এখানে শিক্ষার্থী ঘটনা, তথ্য, ধারণা সম্পর্কে যা বুঝেছে তাকে নতুন পরিস্থিতিতে ব্যবহার করে, অর্থাৎ শিক্ষার্থী তার অর্জিত জ্ঞানকে নতুন সমস্যা সমাধানে ব্যবহার করতে সক্ষম হয়। তাহলে বুঝতে গেলে অ্যাপ্লিকেশন কী হয়? অ্যাপ্লিকেশন হলো কোনো বিষয় সম্পর্কে সেটাকে অ্যাপ্লাই করে, যে সম্পর্কে আমাদের জ্ঞানের ধারণা হলো সেটাকে আমরা অ্যাপ্লাই করি, সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন বা প্রয়োগমূলক। এরপরে আছে বিশ্লেষণ। বিশ্লেষণ বা অ্যানালিসিস। অ্যানালিসিস কী জিনিস? অ্যানালিসিস হলো একটা জিনিস সম্পর্কে একটা জ্ঞান হলো, যেমন ব্লুম টেস্টোনের সম্বন্ধে আমাদের জ্ঞান হলো, তখন আমরা এটা এই যে তিনটে আছে, পার্ট আছে, মানে ডোমেন আছে, এই ডোমেনটা প্রত্যেকটা আলাদা আলাদা করে যখন আমরা মনে রাখছি, এটা হলো অ্যানালিসিস। এটা মানে যেমন কগনিটিভ ডোমেন সম্পর্কে দেখলাম, সেটাকে আমরা আলাদা আলাদা করে যখন মনে রাখছি, এটা ব্লুম টেস্টোনের একটা ওভারঅল একটা ইউনিট, একটা টপিক। এটা থেকে আমরা যখন প্রত্যেকটা আলাদা আলাদা পার্টগুলোকে আমরা নিজেদের মতো করে মনে রাখছি, এটা হলো অ্যানালিসিস করা বা মানে বিশ্লেষণ করা। মানে একটা সমগ্র জিনিসের থেকে ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি, এটাকে বলা হয় বিশ্লেষণ। এখানে প্রত্যাশা করা হয় যে শিক্ষার্থী তথ্য, ঘটনা বা সমস্যা বোঝার জন্য অংশে ভাগ করতে পারে এবং অংশগুলির সম্পর্কে বুঝতে পারে। মানে কি হচ্ছে, একটা সমগ্র ধারণা থেকে ছোট ছোট অংশতে ভাগ করে নিই, সেটাকে বোঝা, মানে একটা জিনিস থেকে ছোট ছোট অংশগুলোকে বের করে সেগুলিকে নিজেদের মতো করে বোঝা, এটাকে বলা হয় বিশ্লেষণ বা অ্যানালিসিস। আর সংশ্লেষণ কি? সংশ্লেষণ হলো বিশ্লেষণের পুরো উল্টো। মানে কেন উল্টো কেন বললাম? এখানে কি হয়েছে, এই যে বিশ্লেষণে কি ছোট ছোট অংশগুলোকে ভাগ করছে, আর সংশ্লেষণে এই ছোট ছোট অংশের মধ্যে থেকে যেগুলো তোমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের মনে রাখা প্রয়োজন, তোমরা নিজেদের মতো করে এগুলো থেকে একটা পুরো সমগ্র অংশটা নিয়ে নে, ছোট ছোট অংশ থেকে একটা সমগ্র অংশকে নিয়ে নিচ্ছে, এটাকে বলা হয় সংশ্লেষণ। বিশ্লেষণে ছোট ছোট অংশে ভাগ করবে, আর সংশ্লেষণে ছোট ছোট অংশ থেকে একটা সমগ্র অংশকে অন্তর্ভুক্ত করা, এটাকে বলা হয় সংশ্লেষণ বা অ্যানালিসিস, সিনথেসিস। অ্যানালিসিসে ছোট ছোট অংশ ভাগ করে, আর সিনথেসিসে ছোট ছোট অংশকে বড় অংশের মধ্যে অন্তর্ভুক্ত করা, এটাকে বলা হয় সংশ্লেষণ বা সিনথেসিস। সিনথেসিস বলতে বোঝায় কোনো ধারণা উপাদানগুলি সমগ্র অংশে দেওয়ার জন্য অংশগুলিকে বিন্যাস ও সমন্বয় করা। তাহলে বুঝতে পারলে সংশ্লেষণ কী জিনিস। সংশ্লেষণ পরে হলো লাস্ট পয়েন্ট হলো ইভালুয়েশন। ইভালুয়েশন বা মূল্যায়ন করা। মূল্যায়ন মানে হলো কোনো জিনিস সম্পর্কে একটা ধারণা হয়ে যাওয়ার পর তারপর তুমি এটাই কোনটা ভালো বা কোনটা খারাপ জিনিস তোমরা নিজেরাই নিজেদের মূল্যায়ন করতে পারছো, সেটাকে বলা হয় মূল্যায়ন বা ইভালুয়েশন করা। মূল্যায়ন হলো জ্ঞানমূলক মাত্রার সর্বোচ্চ শ্রেণী। গুণগত বা পরিমাণগতভাবে কোনো শ্রেণী, সমস্যা পদ্ধতি, চিন্তা পদ্ধতি ইত্যাদি মূল্যায়ন বিচার করাই মূল্যায়নের উদ্দেশ্য, লক্ষ্য। এখানে নির্দিষ্ট চিন্তাধারা বা সমস্যা কতটা সক্ষম বা কার্যকর তা বিচার করা হয় কোনো নির্ণায়ক ও মানের ভিত্তিতে। মানে মূল্যায়ন মানে কি, কোনো জিনিসের মধ্যে থেকে কোন জিনিসটা ভালো বা কোনটা খারাপ তোমরা নিজেদের মতো করে বিচার বিশ্লেষণ করতে পারবে, এটাকে বলা হয় মূল্যায়ন। তাহলে কগনিটিভ ডোমেনের মানে যে 6টা সাব পয়েন্ট আছে, কী কী জানলাম? প্রথমটা হলো নলেজ, কোনো বিষয় সম্পর্কে একটা ধারণা হলো, সেটা একটা নলেজ। তারপর হলো কম্প্রিহেনসিভ বা বোধমূলক, সেই সম্পর্কে নিজেদের সেটাকে ধারণা, একটা জিনিস শুনলাম সেটা নিজের মতো করে মনে রাখা বা ধারণ করা, এটা হলো বোধমূলক বা কম্প্রিহেনসিভ। তারপর সেটাকে অ্যাপ্লাই করা, এটা হলো অ্যাপ্লিকেশন। তারপর অ্যানালিসিস বা বিশ্লেষণ করা। বিশ্লেষণ মানে হলো সেই বড় অংশের মধ্যে থেকে ছোট ছোট অংশে ভাগ করে ছোট ছোট পার্ট বের করে না, এটাকে বিশ্লেষণ বা অ্যানালিসিস করা। আর সিনথেসিস হলো সেই ছোট ছোট পার্টের মধ্যে থেকে একটা বড় অংশকে অন্তর্ভুক্ত করা, ছোট ছোট পার্টের মধ্যে থেকে যেগুলো দরকারি বা সেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হলো তোমরা সেটাকে একটা মানে একটা বড় অংশের মধ্যে অন্তর্ভুক্ত করলে, এটা হলো সংশ্লেষণ বা সিনথেসিসের পর তোমার এই সংশ্লেষের পর সেটা মূল্যায়ন করলে মানে তুমি নিজের মতো করে সেটা তুমি নিজেই মানে বিচার বিশ্লেষণ করতে পারবে, এটাকে বলা হয় মূল্যায়ন। তাহলে আমরা কগনিটিভ ডোমেনের ভাগগুলো কী করে? নলেজ, কম্প্রিহেনসিভ, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস অ্যান্ড ইভালুয়েশন। তোমরা এটা প্রত্যেকটা খুব ভালো করে মনে রাখবে, আশা করি বোঝা গেল। এরপরে দেখো কি আছে, এরপর আমরা দেখব এই যে ব্লুম টেক্সোনমি, যে কগনিটিভ ডোমেনকে এই যে ব্লুম টেক্সোনমি দিয়েছেন 1956 সালে ব্লুম দিয়েছেন, কিন্তু পরবর্তীকালে এই টেক্সোনমিকে রিভাইজ করে মানে সংস্কার করেছিল। সংস্কার কী হয়েছে? অ্যান্ডারসন অ্যান্ড ক্যাথলে এই যে সংস্কার করেছিল 2001 সালে। 2001 সালে ব্লুম টেক্সোনমিকে সংস্কার করেছে। ব্লুম টেক্সোনমি যে কগনিটিভ ডোমেন ছিল, এই কগনিটিভ ডোমেনটাকে সংস্কার করেছে। সে কে করেছিল? অ্যান্ডারসন অ্যান্ড ক্যাথলে। সংস্কারের পর সেটাকে কী করেছিল? দেখো এখানে দেওয়া আছে,
দেখো একটু দেখে নাও, এই যে ব্লুম টেস্টোনমি, এটা ছিল, এটা ব্লুম টেস্টোনমি। ব্লুম টেস্টোনমি এটা নাউন ফর্মে ছিল। ওই 1956 সালে ব্লুম টেস্টোনমি দিয়েছিলেন। কী বলেছিলেন তিনি? নলেজ কম্প্রিহেন্সিভ অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস অ্যান্ড ইভালুয়েশন, এটা দিয়েছিলেন। কিন্তু অ্যান্ডারসন ক্যাথলে এটাকে, এই যে ব্লুম টেস্টোনমি কগনিটিভ ডোমেনকে মানে এটাকে সংস্কার করে সে নামগুলো কী কী দিয়েছিল? নলেজ থেকে হয়েছিল রিমেম্বার, কম্প্রিহেন্সিভ থেকে হয়েছিল আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন থেকে হয়েছিল অ্যাপ্লাই, অ্যানালিসিস থেকে হচ্ছে অ্যানালাইজ, আর সিনথেসিস থেকে হলো ইভালুয়েশন, আর ইভালুয়েশনটাকে ক্রিয়েশন। মানে সিনথেসিস যে জায়গায় করেছিল ইভালুয়েশন, আর ইভালুয়েশনের জায়গায় করেছিল ক্রিয়েশন। এরা অ্যান্ডারসন ক্যাথলে যে ব্লুম টেস্টোনমি কগনিটিভ ডোমেনকে সংস্কার করে এটা একটা নতুন নাম দিয়ে, এটা নতুন একটা ভার্ব ফর্মে দিয়েছিল। ব্লুম দিয়েছিল নাউন ফর্মে, আর অ্যান্ডারসন ক্যাথলে সেটাকে দিয়েছিলেন নাউন ফর্মে, হ্যাঁ ভার্ব ফর্মে দিয়েছিলেন। এটা নাউন ফর্মে ছিল, আর ক্যাথলে অ্যান্ডারসন এটাকে ভার্ব ফর্মে, এটা নাউন ফর্মে ছিল, আর এটা ভার্ব ফর্মে দিয়েছিলেন। এই যে নামগুলো তোমার ব্লুম টেস্টোনমি যেই নামগুলো কী দিয়েছিল, অ্যান্ডারসন ক্যাথলে সংস্কারের পর কী নাম দিয়েছিল, তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন পড়ে থাকে। এখানে বলেছিল প্রথমে অ্যান্ডারসন ক্যাথলে প্রথমে ইভালুয়েশন দিয়েছিল, ইভালুয়েশনের পর ক্রিয়েশন। ক্রিয়েশন মানে কোনো জিনিস শিখে নিলাম, কোনো জিনিস সম্বন্ধে ধারণা হলো, তারপর একটা নতুন জিনিস ক্রিয়েট করে। ইভালুয়েশন মানে তো তাই, মূল্যায়ন করা। কোনো জিনিস যখন ধারণা হয়ে যায় তখন নিজের মতো করে সেটাকে আমরা বলতে পারি বা বুঝাতে পারি, এটাকে বলা হয় ইভালুয়েশন বা ক্রিয়েশন। ক্রিয়েশনের জায়গায় এটাকে অ্যান্ডারসন ক্যাথলে পুরো চেঞ্জ করে ইভালুয়েশনের জায়গায় করেছিল ক্রিয়েশন, আর সিনথেসিসের জায়গায় সেটা করেছিল ইভালুয়েশন। তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে, আশা করি বোঝা গেল। এবার আমরা দেখব অ্যাফেক্টিভ ডোমেন। এতক্ষণ আমরা পড়লাম কগনিটিভ ডোমেন, এবার আমরা দেখব অ্যাফেক্টিভ ডোমেনটা কী জিনিস, সেটা এবার একটু দেখে নিই। নির্দেশদানের মাধ্যমে শিক্ষার্থীর অনুভূতি ও মনোভাব বিকাশই হলো একমাত্র উদ্দেশ্য। অনুভূতিমূলক মাত্রায় যে সমস্ত উদ্দেশ্য অন্তর্ভুক্ত যা আগ্রহ, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ পরিবর্তনের সঙ্গে অভিযোজন ও সৌন্দর্যবোধের সঙ্গে যুক্ত। জ্ঞানমূলক মাত্রা থেকে, এখানে একটু ভুল আছে, থেকে অনুভূতিমূলক মাত্রায় শ্রেণীগুলি অধিক বিমূর্ত ও জটিল। অনুভূতিমূলক মাত্রায় শ্রেণীগুলির উচ্চক্রমিক পর্যায় ক্যাথল 1964 সালে এই শ্রেণীগুলি হলো মানে অ্যাফেক্টিভ ডোমেন বা অনুভূতিমূলক মাত্রা দিয়েছেন ক্যাথল 1964 সালে। 1964 সালে অনুভূতিমূলক মাত্রা দিয়েছে। এখানে কি বলেছে? অনুভূতিমূলক অ্যাফেক্টিভ ডোমেনটা কি? অ্যাফেক্টিভ ডোমেনটা দেখো এখানে দেওয়া আছে। অ্যাফেক্টিভ ডোমেন বলতে বোঝায় কোনো বিষয় যখন ফিলিং, অ্যাটিটিউড, ভ্যালুর মাধ্যমে আমরা কোনো জিনিসে ধারণ করি, মানে জ্ঞান অর্জন করি, সেটাকে আমরা অ্যাফেক্টিভ ডোমেন, মানে মনের দ্বারা যখন শিক্ষা গ্রহণ করা হয় সেই জ্ঞানকে বলা হয় অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেনে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি? এটাও নিচ থেকে উপরের দিকে যাবে। কোনো জিনিস আমরা গ্রহণ করি বা রিসিভ করি, রিসিভিং প্রথমে হয়, তারপর হলো রেসপন্ডিং, তখন তার প্রতিক্রিয়া করি, তারপর মূল্যায়ন বা ভ্যালুইং, তারপর হলো সংগঠন বা অর্গানাইজেশন, আর তারপর এটা হলো চরিত্রায়ন বা ক্যারেক্টারাইজ। তাহলে অ্যাফেক্টিভ ডোমেনে কী কী? অ্যাফেক্টিভ ডোমেনে ভালো রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজেশন অ্যান্ড ক্যারেক্টারাইজ। মানে হলো কোনো জিনিসকে যখন আমরা শিখলাম সেটাকে রিসিভ করা, সেই সম্পর্কে জ্ঞান ধারণা বা রিসিভ করা, সেটা হলো গ্রহণ করা বা রিসিভিং। তারপর হলো রেসপন্ড, মানে তার প্রতিক্রিয়া করি, প্রতিক্রিয়া হলো প্রতিক্রিয়াকরণ বা রেসপন্ডিং করা। তারপর ভ্যালুইং, মানে ভ্যালুইং হলো কোনো বিষয়ের মূল্যবোধটা, মানে কোনো জিনিস শিখলাম তার মূল্যটা আমরা জানতে পারলাম। তাহলে প্রথমটা কী হলো? রিসিভিং বা গ্রহণ করা, তারপর প্রতিক্রিয়া বা রেসপন্ডিং, তারপর ভ্যালুইং বা সেই মূল্যবোধটা আমরা জানলাম। তারপর যখন কোনো জিনিসের সম্পর্কে আমাদের মূল্যবোধ, মানে কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্বপূর্ণ সেই ধারণা হয়, তারপর সেটাকে অর্গানাইজ করি, মানে কোনো জিনিসের জ্ঞান হওয়ার পর সেটাকে আমরা অর্গানাইজভাবে মানে সংগঠিত করি, এটা অর্গানাইজেশন বা সংগঠন করা। তারপর হলো চরিত্রায়ন, মানে সেই সম্বন্ধে একটা জ্ঞান হয় বা চরিত্রায়ন, মানে সেই মানে অনেক সময় সেই বিষয় অন্তর্ভুক্ত করে, মানে সেই যে বিষয়ে জ্ঞান হলো সেই চরিত্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, সেকে বলা হয় চরিত্রায়ন। তাহলে অ্যাফেক্টিভ ডোমেনের ভাগগুলো কী কী? এই যে অ্যাফেক্টিভ ডোমেনের যে ভাগগুলো আছে তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে। অনেক সময় অ্যাফেক্টিভ ডোমেনের যে সিকোয়েন্সটা পরীক্ষাতে পড়ে থাকে। অ্যাফেক্টিভ ডোমেনের সিকোয়েন্স কী? তাহলে রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ন করা। অ্যাফেক্টিভ ডোমেনটা সাধারণত ইমোশন, তারপর ভ্যালু বা অ্যাটিটিউড ইত্যাদির মধ্যে অন্তর্ভুক্ত হয়। মানে আমরা
কোনো জিনিস মন দিয়ে যে কোনো জিনিস গ্রহণ করে সেটা হলো অ্যাফেক্টিভ ডোমেন। সাধারণত অ্যাফেক্টিভ ডোমেনটাকে আমরা যখন পড়েছিলাম 3H যখন আমি বলেছিলাম তখন বলেছিলাম অ্যাফেক্টিভ ডোমেনটা হার্টের সঙ্গে রিলেটেড, মানে হার্টের সঙ্গে এই অ্যাফেক্টিভ ডোমেনটা অন্তর্ভুক্ত থাকে। আশা করি বোঝা গেল অ্যাফেক্টিভ ডোমেনটা কী জিনিস। এরপর আমরা দেখব লাস্টের ডোমেন হলো সাইকোমোটর ডোমেন। সাইকোমোটর ডোমেনটা কী জিনিস এবার একটু দেখে নিই। শারীরিক শিক্ষায় শিক্ষক যার দ্বারা স্পেশাল এডুকেশন, ড্রাইভিং শিক্ষা, সঙ্গীত, শিল্প, ভোকেশনাল শিক্ষা, কম্পিউটার শিক্ষা ইত্যাদি যে কোনো চালনমূলক দক্ষতা প্রয়োজন, যেখানে মনশ্চালনমূলক উদ্দেশ্য বিশেষ প্রয়োজন আছে। সাইকোমোটর ডোমেনের ভিত্তি হলো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সঞ্চয়ন রাখা। মানে সাইকোমোটর ডোমেনটা হলো আমরা যখন বডি মুভমেন্ট, মানে বডির মাধ্যমে, মানে কোনো হাত পা দিয়ে যখন কোনো জিনিস শিখি সেটাকে হলে অনেকটা সাইকোমোটর ডোমেন বলা যায়। যেমন আমরা যখন কোনো নাচ শিখছি বা ড্রাইভিং লাইসেন্স শিখি, মানে গাড়ি চালানো শিখছি, তখন আমরা এই সাইকোমোটর ডোমেনের মাধ্যমে শিখি। কোনো জিনিস যখন আমরা নিজেদের মানে হাত পা এর মাধ্যমে যখন বা কোনো কাজ করি তখন সেটা হলো সাইকোমোটর ডোমেন। মানে যেমন গাড়ি চালানো শেখা বা সঙ্গীত শেখা বা নৃত্য করা, এইসবগুলো এটা অন্তর্গত সাইকোমোটর ডোমেন। আর সাইকোমোটর ডোমেন কে দিয়েছে? R.H. দেব 1972 সালে। এটা মনে রাখবে, সাইকোমোটর ডোমেন হচ্ছে কে দিয়েছে? R.H. দেব 1972 সালে। সাইকোমোটর ডোমেনের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো এবার দেখে নিই। সাইকোমোটর ডোমেনের ভাগগুলো দেখাচ্ছে। প্রথমটা হলো ইমিটেশন মানে অনুকরণ করা মানে হলো, যেমন একটা উদাহরণ দিয়ে, যেমন যখন আমরা কোনো গাড়ি চালানো শিখি, যখন গাড়ি না চালানো শিখি তো বা আমরা কোনো মেয়েরা যখন রুটি করছে বা মেয়েরা বা ছেলেরা যখন রুটি করে বা গাড়ি চালায় তখন সে কাউকে দেখে সেটাকে অনুকরণ করে, সে কীরকম করে চালাচ্ছে বা রুটি যখন করি তখন কি অনেকে দেখে শিখি, এটাকে বলা হয় অনুকরণ করি। কোনো জন্য শেখার সময় তো আমরা অনেক সময় তাকে অনুকরণ করি, তাকে বলা হয় অনুকরণ বা ইমিটেশনের পর কী হয়? ইমিটেশনের পর ম্যানিপুলেশন মানে হলো প্রয়োজন মাফিক ক্রিয়াকরণ। মানে তারপর যখন কোনো জিনিস, এই যে রুটি করার কথা বললাম, রুটিটা যখন আমরা কাউকে দেখে সেই রকম করে চেষ্টা করছি, তারপর সেটা ম্যানিপুলেট করে, সেটাকে আমরা চেষ্টা করি সেটা যেন গোল হয়, মানে ঠিকঠাক করে হয়েছে, এটাকে নিজের মতো প্রথমে কাউকে অনুকরণ করলো, তারপর সেটাকে নিজের মতো করার চেষ্টা। বা গাড়ি চালানো শিখলে কাউকে অনুকরণ করলে তারপর সেটা নিজের মতো করার চেষ্টা করে, এটা হলো ম্যানিপুলেশন। তারপরে পয়েন্ট কী আছে? তারপরে হলো প্রিসিশন, মানে নিখুঁতভাবে। তারপরে আমরা চেষ্টা করি সেটাকে নিখুঁতভাবে করতে। গাড়িটা চালানোর সময় আমরা চেষ্টা করি সেটাকে যেন আমি নিখুঁত করে, প্রথমে গাড়ি চালানোর জন্য কাউকে অনুকরণ করলাম, তারপরে সেটাকে নিজের মতো চেষ্টা করি, তারপরে আমরা চেষ্টা করি সেটা যেন নিখুঁতভাবে হয়, করে যেন ভুল না হয়, সেটা আমরা চেষ্টা করি সবচেয়ে নিখুঁতভাবে করতে, এটাকে হলো প্রিসিশন করা। তারপর কি আছে? আর্টিকুলেশন, মানে সেটা পরিস্ফুট করা। পরিস্ফুট বলতে কি হয়? সেটাকে আমরা সুন্দরভাবে শিখে নিই, তখন আমরা সুন্দরভাবে করতে পারি। তারপর লাস্ট পয়েন্ট হলো ন্যাচারাইজেশন বা স্বাভাবিকরণ মানে কি? স্বাভাবিকরণ মানে হয় সেটা কোনো কাজ করতে করতে আমরা সেই কাজটা করতে পারি, যখন আমরা ন্যাচারাইজেশন মানে স্বাভাবিক হয়ে যায়, তখন আর আগে করতে পুরো মানে মনোযোগ দিয়ে করতাম, তখন অমনোযোগ হলেও কাজটা আমরা ঠিকভাবে সেটা যখন করতে পারে সেটাকে বলে ন্যাচারাইজেশন বা স্বাভাবিকরণ। তাহলে সাইকোমোটর ডোমেনের ভাগগুলো কী কী? এই যে পয়েন্টগুলো আছে, ইমিটেশন প্রথমে অনুকরণ করা, তারপর ম্যানিপুলেশন, প্রিসিয়াস, আর্টিকুলেশন এবং ন্যাচারাইজেশন। ইমিটেশন মানে কাউকে অনুকরণ করা, তারপর ম্যানিপুলেশন মানে মানে নিজের মতো করার চেষ্টা করে, তারপর প্রিসিশন মানে নিখুঁতভাবে যেটা করে, আর আর্টিকুলেশন মানে সেটাকে কোনো ভুল হয় না, সেটা হলো একদম পারফেক্ট হচ্ছে, যেটা তার পরিস্ফুটটা হয়, তাকে বলে আর্টিকুলেশন। আর ন্যাচারাইজেশন হলো কোনো কাজ করতে করতেও সেই কাজটা আমরা নিখুঁতভাবে করি। আগে যেটা শেখার জন্য আমরা যতটা মন দিয়ে করতাম, যখন সেটা অভ্যাসে পরিণত হয়, যখন সেটা আমরা ঠিক হয়। এই যে রুটি করতে প্রথমে আমরা যখন গোল করার জন্য অনেক ভাবনা চিন্তা করে করতে হচ্ছে, ঠিক হচ্ছে কিনা এই দেখতাম, কিন্তু ন্যাচারাইজেশনের স্টেজে আসবো তখন কারোর সঙ্গে কথা করলেও সেটা গোলই হবে, কোনো মানে উল্টোপাল্টা হবে না, এটাকে বলা হয় ন্যাচারাইজেশন বা স্বাভাবিকরণ। তাহলে সাইকোমোটর ডোমেনের ভাগগুলো কি? ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রিসিয়াস, আর্টিকুলেশন অ্যান্ড ন্যাচারাইজেশন। আশা করি বোঝা গেল। এই যে ভাগগুলো আছে সাইকোমোটরের, যে 6টা ভাগ, 5টা ভাগ আছে, এই ভাগগুলো তোমরা মনে রাখবে। তো কারণ অনেক সময় সাইকোমোটর ডোমেনের ভাগগুলো থেকেও কোশ্চেন পড়ে। তাহলে আমরা আজকে কী কী পড়লাম দেখো, একটু দেখে নিই। তাহলে আমরা আজকে করলাম যে
যে তিনটে ডোমেন আছে, কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন অ্যান্ড সাইকোমোটর ডোমেন, সেই সাইকোমোটর ডোমেন মানে তিনটে ডোমেনের যে ভাগগুলো, মানে ব্লুম টেস্টোনমি যে তিনটে মাত্রা দিয়েছে, সেই তিনটে মাত্রাগুলো কী কী, বিশেষ করে কগনিটিভ ডোমেনটা খুবই ইম্পর্টেন্ট। কগনিটিভ ডোমেন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পড়ে। ইভেন তাছাড়া তোমরাও এফেক্টিভ ডোমেন বা সাইকোমোটর ডোমেনটাও পড়বে, অনেক সময় এইসব ডোমেনগুলো থেকেও কোশ্চেন পড়ে, কিন্তু সবচেয়ে বেশি কগনিটিভ ডোমেন থেকে পড়ে থাকে। এবার আমরা এই যে ব্লুম টেস্টোনমি পড়ে নিলাম পুরোটা, এবার আমরা এখান থেকে কীরকম টাইপের এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেনটা দেখে নিই। 1 নম্বর কোশ্চেন হলো, মূল্যায়নের 3টি মাত্রা কে উল্লেখ করেছেন? যে মূল্যায়নের যে 3টি মাত্রা আছে সেটা কে উল্লেখ করেছেন? ইউএনইএসসিও 1 নম্বর অপশান, 2 নম্বর হলো বি আছে, কি আছে, এনসিইআরটি, 3 নম্বর হলো বেঞ্জামিন ব্লুম, আর ডি আছে উপরে কেউ না। তাহলে কে বলে দাও তোমরা, মূল্যায়নের 3টি মাত্রা কে উল্লেখ করেছে? মূল্যায়নের 3টি মাত্রা উল্লেখ করেছেন বেঞ্জামিন ব্লুম। 2 নম্বর কোশ্চেনটা দেখে নিই, শিখনের উদ্দেশ্য। শিখনের উদ্দেশ্যটা কি তা জানতে চেয়েছে। 1 নম্বর অপশান হলো শিখনের উদ্দেশ্য নির্দিষ্ট করুন, মূল্যায়নের ভূমিকা দেখা যায়। 2 নম্বর হলো শিখুন অভিজ্ঞতা কার্যকারিতা বিচারে মূল্যায়নের ভূমিকা দেখা যায়। 3 নম্বর হলো মূল্যায়নের কৌশল সার্থকতা বিচারে মূল্যায়নের ভূমিকা দেখা যায়। আর 4 নম্বর হলো উপরের সবগুলি। তাহলে শিখনের উদ্দেশ্য কি? শিখনের উদ্দেশ্য হলো উপরের সবগুলি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 3 নম্বর কোশ্চেন হলো, ব্লুম টেস্টোনমি অনুযায়ী শিক্ষামূলক উদ্দেশ্য নির্ণয়ে জ্ঞানমূলক মাত্রা সবচেয়ে নিচের স্তর কোনটি? এই যে ব্লুম যে 3টি মাত্রা দিয়েছে, কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর, তার মধ্যে জ্ঞানমূলক মাত্রা মানে কগনিটিভ ডোমেনের নিচের স্তর কোনটা সেটা জানতে চেয়েছে। অপশানগুলো দেখে নিই। 1 নম্বর হল বিশ্লেষণ, বি আছে মূল্যায়ন, সি আছে বোধমূলক, আর ডি আছে জ্ঞানমূলক। তাহলে সবচেয়ে নিচের স্তরের মাত্রা কি? নিচের স্তরের মাত্রা হলো জ্ঞানমূলক বা নলেজ। 4 নম্বর কোশ্চেন, ব্লুম টেস্টোনমি অনুযায়ী শিক্ষামূলক উদ্দেশ্যের 3টি মাত্রা হলো, যে ব্লুম টেস্টোনমি যে 3টি ডোমেন বা 3টি মাত্রা করেছে সেই মাত্রাগুলো কী কী সেটা জানতে চেয়েছে। 1 নম্বর অপশান হলো সোশ্যাল, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর, বি আছে কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর, আর সি আছে কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড ইভ্যালুয়েশন, আর ডি আছে কগনিটিভ, সাইকোমোটর অ্যান্ড সাইকোলজি। তাহলে আমরা কী কী বলেছিলাম? 3টে মাত্রা কি? কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। এটা অ্যান্সার হবে বি। আশা করি বোঝা গেল। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 5 নম্বর কোশ্চেন, অ্যাকর্ডিং টু ব্লুম টেক্সোনমি রিমেম্বারিং ইজ দ্য ফ্যাক্ট অফ। ব্লুম যে টেক্সোনমি দিয়েছে যে কগনিটিভ ডোমেনে রিমেম্বারিংটা কোন ফ্যাক্টে অন্তর্ভুক্ত বিষয় সেটা জানতে চেয়েছে। 1 নম্বর অপশান হলো অবজেক্টিভ, বি আছে এফেক্টিভ, সি আছে সাইকোমোটর, আর ডি আছে কগনিটিভ। তাহলে আমরা কোনটায় পড়েছিলাম? রিমেম্বারিং কোনটায় পড়েছিলাম? রিমেম্বারিং আমরা কগনিটিভ ডোমেনে পড়েছি। কগনিটিভ ডোমেনকে রিভাইজ করে যে রিমেম্বারিং দিয়েছে অ্যান্ডারসন ক্যাথলিক, যে রিভাইজ করার পর এই নলেজ বা রিমেম্বারিং, যে নলেজটাকে এরা ক্যাথলিক বলেছিলেন, রিমেম্বারিং বলেছিলেন। তাহলে এটা কগনিটিভ ডোমেনের অন্তর্ভুক্ত বিষয়। 6 নম্বর কোশ্চেন, হুইচ আর দ্য ফলোয়িং ইজ দ্য ডোমেন অফ লার্নিং অ্যাকর্ডিং টু ব্লুম। অপশানগুলো দেখে নিই। প্রফেশনাল, বি আছে এক্সপেরিমেন্টাল, আর সি আছে সোশ্যাল, আর ডি আছে এফেক্টিভ। তাহলে ব্লুম টেস্টোনমি কোনো সময় প্রফেশনালের কথা বলেনি, বিয়ের কথা হলো বি আছে এক্সপেরিমেন্টালের কথা বলেনি, সোশ্যালের কথা বলেনি, কোনটার কথা বলছে? এফেক্টিভ, কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। তাহলে ব্লুম টেস্টোনমি কোন, এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে এফেক্টিভ, এটা হলো ডি। এরপরে কোশ্চেনটা দেখে নিই, লাস্ট কোশ্চেন, which are the following are the highest taxonomy category is the cognitive, affective and psychomotor domain of learning. ব্লুম যে 3 ধরনের ডোমেনের কথা বলেছেন, কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটিভ, এর হাইস্ট ডোমেনগুলো মানে হাইস্ট মানে যে টেক্সটোনমি যে 3টে ডোমেন আছে তার মানে হাইস্ট ক্যাটাগরিটা কোনটা কোনটা সেটা লিখতে বলেছে, মানে সেটা বলতে বলেছে। অপশানগুলো দেখে নিই। অ্যানালিসিস, বি আছে ইভ্যালুয়েশন, সি আছে অ্যাওয়ারনেস, আর ডি আছে ক্যারেক্টারাইজেশন, আর ই আছে ন্যাচারাইজেশন। তাহলে আমরা কী কী পড়েছিলাম? হাইস্ট ডোমেন কী কী? হাইস্ট ডোমেন ইভ্যালুয়েশন হাইস্ট ডোমেনের মধ্যে পড়ছে, এটা কগনিটিভ ডোমেনের হাইস্ট ডোমেন হলো ইভ্যালুয়েশন। ক্যারেক্টারাইজেশন হলো এফেক্টিভ ডোমেনের মধ্যে হাইস্ট ডোমেন হলো ক্যারেক্টারাইজেশন, আর ন্যাচারাইজেশন হলো সাইকোমোটর ডোমেনের হাইস্ট ডোমেন হলো ন্যাচারাইজেশন। তাহলে কি হবে? বি, ডি অ্যান্ড ই। এখানে দেখে নিই কোথায় আছে বি, ডি, ই। এটা হলো বি, 2 নম্বর অপশান বি, ডি, ই।
আশা করি বোঝা গেল। অনেক সময় পরীক্ষাতে এরকম করে পড়ে, এই যে 3টে ডোমেন পড়লাম, 3টে ডোমেনের আমরা সাব পয়েন্টগুলো বলছে, কগনিটিভ ডোমেনে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি, অ্যাফেক্টিভ ডোমেনে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি, সাইকোমোটর ডোমেনে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি, এখান থেকে এরকম করে বলে যায় হাইয়েস্ট ডোমেনটা লেখো বা লোয়েস্ট ডোমেনটা লেখো, এরকম টাইপেরও কোশ্চেন পড়ে। সেই জন্য তোমরা এই যে 3টে ডোমেন পড়লাম, 3টে ডোমেন প্রত্যেকটা ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এরকম টাইপের কোশ্চেন দিলে তোমরা যদি এটা ভালো করে না মনে রাখো তাহলে পারবে না। এই জন্য কগনিটিভ ডোমেনের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি, রিভাইজ করে কি নাম দেওয়া আছে, বা অ্যাফেক্টিভ ডোমেনের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি, যেমন রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালিং, অর্গানাইজেশন, ক্যারেক্টারাইজেশন, এই যে ভাগগুলো, বা সাইকোমোটর ডোমেনের মধ্যে ইমিটেশন, ম্যানিপুলেশন, প্রিসিয়াস, আর্টিকুলেশন, ন্যাচারাইজেশন, যে ভাগগুলো, প্রত্যেকটা ভাগগুলো তোমরা মনে করবে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার ক্লাস তোমাদের কেমন লাগলো মেসেজ করে জানাবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।